আজ আমরা যাব পূর্ব বর্ধমান জেলার শিরোরাই গ্রামে। এই গ্রামটি বিপ্লবী ফকিরচন্দ্র রায়ের জন্মভূমি। শিরোরাই গ্রামে যেতে হলে বর্ধমান রেলওয়ে স্টেশন বা নবাবহাট বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুরগামী বাসে চেপে ভাষাপুল বাসস্টপে নামতে হবে। ভাষাপুল বাসস্টপ থেকে টোটো করে পোতনা মোড় হয়ে শিরোরাই গ্রামে পৌঁছাতে হবে। শিরোরাই গ্রামটি বর্ধমান থেকে 35 কিলোমিটার এবং ভাষাপুল বাসস্টপ থেকে 8 কিলোমিটার দূরে। আমি শিরোরাই গ্রামে পৌঁছে প্রথমে গেলাম মহান বিপ্লবী ফকিরচন্দ্র রায়ের জন্মভিটা চত্বরে। জন্মভিটা বলতে শুধু ফাঁকা জায়গা, কোনো বাড়িঘর নেই। বাংলার 1312 সালের 31শে কার্তিক বা ইংরাজির 1904 সালের 6 নভেম্বর মায়ের কোল আলো করে এলেন ফকিরচন্দ্র রায়। বাবা সুরেন্দ্রনাথ রায়, মা অভয়া দেবী। ফকিরচন্দ্রের প্রাথমিক শিক্ষা শুরু হয় মামার বাড়ি বাঁকুড়া জেলার তেলেন্ডা গ্রামে। এরপরে তিনি রামগোপালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং তিনি বর্ধমান রাজ কলেজে ভর্তি হন। একসময় টাউন হলে এক সভায় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক কথা শুনে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। ক্রমে ক্রমে বিভিন্ন গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে গড়ে উঠতে থাকে ফকিরের ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি সংগঠনের কাজে নিয়মিত যাতায়াত করতে লাগলেন রানীগঞ্জ, গুসকরা, কলকাতা, বাঁকুড়ায়। বিপ্লবীদের বিভিন্ন সংগঠনের মধ্যে চিঠির আদান প্রদান এবং পুলিশের গতিবিধির উপরে নজরদারির দায়িত্ব ছিল ফকির বাবুর। ফকিরচন্দ্র রায়ের উদ্যোগে বর্ধমানে প্রথম রাজনৈতিক ছাত্র সম্মেলন ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহতাব ও সভাপতিত্ব করেন ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয়। বিভিন্ন গুপ্ত বিপ্লবী সংগঠনের কার্যকলাপের নেতৃত্বে ছিলেন ফকিরচন্দ্র রায়। এই সময় চান্না গ্রামে অগ্নিযুগের বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তথা নিরালম্ব স্বামীর আশ্রমে ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে আলোচনায় তিনি গভীরভাবে প্রভাবিত হন। 1929 থেকে 30 সালে লাহোরে জাতীয় নিখিল ভারতীয় যুব সমিতি ও নিখিল ভারতীয় ছাত্র সমিতি গঠনের জন্য আয়োজিত সম্মেলনে বাংলার প্রতিনিধিদের সঙ্গে যোগ দিয়েছিলেন ফকিরচন্দ্র রায়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল ভগৎ সিংয়ের পিতা কিষণ সিং এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপ্লবী নেতাদের। সম্মেলন থেকে ফেরার পথে ফকিরচন্দ্রের দেখা হয় জওহরলাল নেহরুর সঙ্গেও। এখানে ওনার ছিল না, এখানে একটা বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল। বাড়িটা এখন নষ্ট হয়ে গেছে। এটা আদি ওনার জন্মভিটা, এটা জন্মভিটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তিনি ওই করছেন এখন যা জায়গাটা, তার ভাগিন জামাই 2 ছেলে বর্ধমানে থাকে। মহাজনতুলি ওই ওই রাস্তাতে। হ্যাঁ, ওইখানে ওদেরকে 2জনকে দিয়ে গেছে। আচ্ছা, ওনারাই দেখাশোনা করছেন বর্ণনা? হ্যাঁ, তা ওনারাও এইখানে থাকেন না। হ্যাঁ, ওনার যাদেরকে দিয়ে গেছে তার বোন একজন এইখানে থাকে। আচ্ছা, উনি থাকেন। হ্যাঁ, তার বোনের বিয়ে হয়েছিল মানকর। আচ্ছা, মানকর, ওদের টাইটেল হচ্ছে মিত্র। আচ্ছা। হ্যাঁ,
তারা এইখানে থাকে, এইগুলি দেখাশোনা করেন, ওনারা দেখাশোনা হ্যাঁ, করেন। এইটাই হচ্ছে মুন্সি। আচ্ছা, মানে এখানে ওনার আগে ঘর ছিল? ঘর ছিল। হ্যাঁ, ঠিক আছে কাকা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফটিকচন্দ্র ঘোষ। ঘোষ। ফকিরবাবু সম্বন্ধে একটু জানতে এসেছিলাম যে ওনার, এটা তো ফকিরবাবুরই এলাকা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওনার এটা এইখানটায় জন্মভিটা ছিল তাই তো? আচ্ছা ওইখানটা, ওই জায়গা। আচ্ছা, ওই ফাঁকা জায়গাটা যারা পড়ে আছে। যেখানে গাড়িটা রয়েছে ওইখানে। হ্যাঁ আচ্ছা, এগুলোর মধ্যে ওনার এটা ছিল? ওইটা মোটাটা জায়গা ওনার জানেন। আমি হচ্ছে আমার দাদু তোর ভাগিন জামাই। আচ্ছা, ওনার নাতি আমি। ও আচ্ছা, আমার মাও আছে এখানে। আচ্ছা, উনিও আছে। আমার মাও আছে, দেখে দেবো। মা তো আসতে পারবেন না, আমি যাবো। বাড়িতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীর অসুস্থ। কাছেই না দূরে? এটা কাছে, সামনে। হ্যাঁ, চলুন আমি ঘুরে আসি। নমস্কার, আমি ফটিকচন্দ্র রায় সম্বন্ধে একটু জানতে এসেছি, একটু বলুন। ইয়ে ছিল, বাচ্চা ছিল, হ্যাঁ ওইখানে ওনার বাড়ি ছিল। আচ্ছা তারপরে বাড়ি থাকার পরে ওকে জেলেও ভরা হয়েছিল একবার। আচ্ছা, তা এই পার্টি পার্টি করে। হ্যাঁ তারপরে সে তারপরে উনি বর্ধমানে থাকতেন। আচ্ছা আচ্ছা, বর্ধমানে থাকতেন, সেখানে পার্টি অফিসে থাকতেন। তারপর ওনার দুটো বোনও আছে, ছিল, এখন মারা গেছে। হ্যাঁ। আপনি কে হন? আপনার পরিচয়টা? আমি নাতনি। আপনি নাতনি হন? কি নাম আপনার? আমার নাম আরতি মিত্র। আপনি নাতনি বলতে ওনার বোনের বড় ভাগ্নির মেয়ে। আর আপনি বড় ভাগ্নির মেয়ে? ফটিকচন্দ্র বাবুর আপনি বড় ভাগ্নির মেয়ে? আচ্ছা, তো ফটিক বাবুকে তো দেখা হয়নি বোধহয় না? আপনি দেখেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে আসতেন, গোটা গায়ের লোকই আসতো তখন আসতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ। আমাদের এই তো বেশি দিন মরে নাই, 10-12 বছর মরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আমার নাম সমীর ঘোষ। সমীর ঘোষ। হ্যাঁ, ফটিকচন্দ্র রায় ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, ওনার পৈতৃক ভিটাতেই আমাদের পৈতৃক। তো ওনার সঙ্গে উনি তো এসেছিলেন রিসেন্ট, তো মনে হয় ক বছর আগে মারা গেছে। দেখা? হ্যাঁ হ্যাঁ, না দেখিনি। মায়ের সঙ্গে দেখা আমাদের শেষ ওনার সাথে যোগাযোগ হয়েছিল আমার দাদু যখন মারা যান। আচ্ছা, তখন আমার দাদু মারা গেছে এটা খবর দিতে গিয়েছিল, একটা লোককে পাঠানো হয়েছিল, এক ভদ্রলোককে। তখন মোবাইল বা তখন থাকে, গিয়ে খবর দিতে হতো তখনকার দিনে। আজ থেকে বছর 20 আগে। তা সেই সময়ে ওনার সাথে শেষ, মানে আমার বা আমার পরিবারের কারণ নয়, মানে মাধ্যমে আপনার যোগাযোগ পাঠানো হয়েছিল, যেহেতু একটা সম্পর্ক আছে আর কি, সেই হিসাবে খবর দেওয়া উচিত, সেই হিসাবে পাঠানো হয়েছিল। উনি যখন মানে যথেষ্ট বয়স হয়েছিল, উনি তো বিয়ে থা করেননি, ফ্যামিলি ফ্যামিলি সেরকম ভাবে কিছু নেই। হ্যাঁ, উনি নিঃসন্তান ছিলেন, বাবা অকৃতদার ছিলেন আর কি। হ্যাঁ, আমি খুব ছোটবেলায় একবার দেখেছিলাম বাবার সাথে গিয়ে। হ্যাঁ, উনি তো যত সম্ভব আমাদের এখানে এমএলএও ছিলেন, বর্ধমান জেলার এমএলএও ছিলেন। হ্যাঁ, উনি তো সব মানে পাড়া প্রতিবেশী বা বাবা টাবাদের মুখে শুনেছি যে ওনার এখানে যে মাটির বাড়িটা ছিল, সেই বাড়িটার কোনো মানে জানালা ছিল না। জানালা ছিল না বলতে কি রকম, মানে তখনকার দিনে ওই ইংরেজ পুলিশ যখন আসতো ধরতে বিপ্লবীকে, তিনি জানলা দিয়ে বেরিয়ে পালিয়ে যেতেন। দরজা দিয়ে পুলিশ ঢুকতো, জানলা দিয়ে পালিয়ে যেতেন। এই জন্য জানলা ছিল। উনি কিন্তু যে জানলা লাগাবো বা পয়সা নেই জানলা লাগাতে পারবো না সেরকম একটা সিগারেট বা পালিয়ে যাওয়ার একটা পন্থা ছিল। হ্যাঁ, আমরা বাড়িটা দেখেছি ছোটবেলায়, বাড়িতে খেলতাম। হ্যাঁ, বাড়িটা ছিল, আমরা দেখেছি। আমরা অনেক বড় বয়স, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখনও ছিল বাড়িটা। একটা পেয়ারা গাছ ছিল বাসে। যেখানে আমার বাইকটা ছিল ওখানে না বাঁ দিকে? এখানটাই ছিল। মাটির বাড়ি, পূর্ব দিকে মুখ, মানে বাড়িটা থেকে একটা চালা ছোট নেমেছিল। বাড়িটা খেলাধুলাও করতাম। তা বাড়িটা ওই তো জানলা টানলা ছিল না, আর এই আর কি, আর বিশেষ। ঠিক আছে দাদা, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে।
1930 সালের অগস্ট মাসে ফকির বাবুকে ব্রিটিশ পুলিশ বর্ধমানের ব্রাহ্ম মন্দির থেকে গভীর রাতে গ্রেপ্তার করে। কলকাতার ডালহৌসি স্কোয়ারে ব্রিটিশ পুলিশ কর্তা স্যার চার্লস টিগার্টের উপরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণকে কেন্দ্র করে ব্রিটিশ পুলিশ এক ষড়যন্ত্র মামলা দায়ের করে। বর্ধমান জেল থেকে ফকিরচন্দ্র রায়কে প্রথমে পাঠানো হয় নিতপুর জেলে। এই বিপ্লবীকে প্রথম দফায় একটানা 8 বছর বর্ধমান, নিতপুর, বগুড়া, বহরমপুর ও বাংলার বাইরে রাজ্যের নানা কারাগারে বন্দি রাখা হয়েছিল। আমি এখন স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায়ের জন্মভিটে চত্বরে আছি। ওনার জন্মভিটে বলতে শুধু ফাঁকা জায়গাটাই পড়ে আছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এখানে ভারতের পরাধীনতার বেদনা তাঁর হৃদয়কে করে তুলেছিল ক্ষতবিক্ষত। সেই বেদনা থেকেই তিনি বিপ্লব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। জীবনের অমূল্য দিনগুলি কাটিয়েছিলেন জেলখানার 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ অবস্থায়। তবে ইংরেজ পুলিশের নির্যাতন তার প্রাণখোলা হৃদয়কে কখনো দমাতে পারেনি। 1990 সালে 10ই মার্চ তিনি পরলোক গমন করেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে গলসি বাজার মোড় থেকে রাস্তার নাম রাখা হয় ফকিরচন্দ্র রায় সরণি এবং গ্রামের শেষে আছে ফকিরচন্দ্র রায়ের মূর্তি। বিপ্লবী ফকিরচন্দ্র রায়ের জন্মভিটে দেখার পর শিরোরায় গ্রামের অন্যান্য মন্দিরগুলি দর্শন করলাম। বিপ্লবী ফকিরচন্দ্র রায়ের জন্মভূমি এবং গ্রামের অন্যান্য পুরাতন মন্দিরগুলি দেখার জন্য অবশ্যই শিরোরায় গ্রামে আসা যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।